হ্যালো এভরিওয়ান, আমি বাবলি আর আমার চ্যানেল এসবি স্টুডেন্ট ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ওয়েদারটা জানেন তো খুব ভালো, প্রায় 17-18 ডিগ্রি টেম্পারেচার, হালকা রোদ উঠেছে আর চারপাশটা আস্তে আস্তে গ্রিন হয়ে যাচ্ছে। তাই আমি একটু হাঁটতে বেরিয়ে গেছি। এখন থেকে ভেবেছি দিনে যখনই একটু টাইম পাবো একটু বাইরে গিয়ে হেঁটে আসবো। মানে সারা সপ্তাহে যতই ব্যস্ততা থাকুক, এবার একটুখানি বিকেলবেলা হোক সকালবেলা হোক একটু হাঁটাহাঁটি করবো বাইরে ভেবেছি। আর চারপাশটা কিন্তু খুব সুন্দর গ্রিন হয়ে উঠছে, আস্তে আস্তে চারদিকে ফুলগুলো ফুটে উঠছে। আর আমি হাঁটতে বেরিয়েছি, এদিকে সুমন বাড়িতে মেয়ের জন্য রান্না করছে। ও আজকে মেয়ের জন্য একটুখানি বিরিয়ানি রান্না করবে। আমি হাঁটতে বেরিয়ে ভাবলাম এখান থেকে ভিডিওটা আপনাদের সঙ্গে শুরু করে দিই। চারপাশে এত সুন্দর ফুল ফুটেছে, আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আকাশটা একদম নীল আকাশ, আর রোদ উঠেছে, একদম ঝলমল করছে চারপাশটা। আর গাছগুলোতে একটু একটু করে আস্তে আস্তে পাতা আসতেও কিন্তু শুরু করে দিয়েছে। আর মাঠের মাঝখানে দেখেছেন কী সুন্দর ফুল গাছগুলোতে ফুল ফুটেছে। এগুলো প্রত্যেক বছর এই সময় ফুল ফোটে, মোটামুটি 1 মাস মতো থাকবে, তারপরে আবার কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই যে গাছটা দেখছেন, এই গাছটার কিন্তু আমি একদম নাম জানি না। আর দেখুন আগের বছরে শুকিয়ে যাওয়া ফুলগুলো এখনো কিন্তু গাছের মধ্যে লেগে রয়েছে। কয়েকদিন বাদেই খুব বড় বড় সাদা সাদা ফুল ফুটবে। আর এটা হচ্ছে আপেল গাছ। এটা গ্রিন কালারের আপেল হয়। এটা আমার ব্যালকনি থেকে বসে একদম দেখা যায়। গাছটাতে আস্তে আস্তে একটু একটু করে পাতা আসতে শুরু করেছে। আর আগের বছরেরও 2-4টে আপেল শুকিয়ে একদম লেগে রয়েছে। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, উপর দিকে দেখুন একটুখানি আপেল লেগে রয়েছে, একদম শুকিয়ে কালো কালো হয়ে গেছে। কিন্তু এই গাছটাতে জানেন আগস্ট মাসে এত আপেল হয়ে থাকবে, আর নিচে পুরো আপেলে ভরে থাকবে, খাওয়ার লোক থাকে না। মাঝে মাঝে বাচ্চারা এসে একটু লাফিয়ে লাফিয়ে আপেল পারবে, কিন্তু সেগুলো যে খুব ভালোবেসে বাড়ি নিয়ে যায় তা নয়, ওইখানেই একটু খাবে আবার ওখানেই ফেলে দেবে। জানেন তো, আমি আর সুমন ভেবেছি আমাদের ভিডিও তো মঙ্গলবার আর শুক্রবার 12:30টার সময় আসে, সেই টাইমটা আমরা একটু চেঞ্জ করব। মঙ্গলবার আর শুক্রবার সকালবেলা 7:30 থেকে আমাদের ভিডিও আসবে। তো আপনারা কিন্তু নেক্সট ভিডিওটা সকালবেলা 7:30 থেকে দেখতে পাবেন। প্লিজ দেখে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এখন বাড়ি ফিরে যাচ্ছি, সুমন কিরকম রান্নাটা কতদূর এগিয়ে নিয়ে গেল, কতটা করলো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো আগের ভিডিওতে দেখলেনই, মেয়ে গেছে টুর্নামেন্ট খেলতে 2 দিনের জন্য, আজকে ফিরবে। তো কাল থেকেই আমাকে ফোন করে বলছে, বাবা গেলে কি রান্না হবে। সে মেয়েকে নিয়েই একটা সমস্যা আমাদের, যে ও কোথাও গেলে সুইডিশ খাবার কিন্তু খেতে পারে না। আমি ওকে মজা করে বলি, তোর এত সুইডিশ বন্ধু বান্ধব আছে, তুই বড় হলে এখানেতেই থাকবি, আর তুই এত ভালো করে সুইডিশ ভাষা বলতে পারিস, আমাদেরকে শেখাস, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারেতে তুই এত বাঙালি কি করে হয়ে গেলি। ছোটবেলা থেকে 6 বছর বয়স থেকে ওইখানে এসছে, কিন্তু তারপরের থেকে স্কুলে যখন যায় তখন তো কিছু খাই না, এখানেতে স্কুলেই খাবার দেওয়া হয়, কিন্তু অন্যান্য জায়গাতেও যখন যায় তখন খালি খোঁজে কোথায় ভেটকি মাছের পাতুরি হবে, ইলিশ মাছের ভাপা হবে, বিরিয়ানি হবে, মটন হবে, এই আর কি। তো যাই হোক, আমাকে বারবার করে ফোন করে বলছে, তা আজকে ভাবলাম ওর জন্য একটুখানি মটন বিরিয়ানি তৈরি করি। আর ইন্ডিয়ায় তো এখন ভোট চলছে, তার সঙ্গে প্রচন্ড গরম। বাড়িতে যখনই কথা বলছি সবাই কিন্তু এই ভোট আর গরম নিয়েই খুব কথা বলছে, দুটোতেই নাকি তাদের খুব নাজেহাল অবস্থা। তো যাই হোক, আমি এই রান্না করতে করতে সুইডেনে আমাদের প্রথমবার যখন ইলেকশন হয় তখনকার কিছু মজার কথা, মজার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। জানেন তো, সুইডেনে কিন্তু একটাই ইলেকশন হয়, স্টেট, ডিস্ট্রিক্ট, এরা কমিউন বলে, এবং পার্লামেন্টের জন্য প্রত্যেক 4 বছর বাদ বাদ এই ইলেকশনটা হয়। লাস্ট ইলেকশনটা হয়েছিল 2022 সালে। আমরা এখানেতে পাকাপাকি ভাবে থাকতে শুরু করেছিলাম 2018 সালে, যদিও তার আগে অনেকবার এসেছি, কিন্তু 2022 সালের যে ইলেকশন, সেই ইলেকশনেতেই আমরা প্রথমবার ভোট দিতে পারি, কারণ পার্মানেন্ট রেসিডেন্সিপ না থাকলে ভোট দেওয়া যায় না। তো যাই হোক, প্রথমবারে ইলেকশনে ভোট দেব, বেশ একটা উত্তেজনার ভাব। আর আমি যেহেতু ছোটবেলা থেকেই মফস্বলে মানুষ পশ্চিমবাংলার, সেহেতু ইলেকশনের সময়তে যে বিভিন্ন রকম উত্তেজনা উৎসাহ হয় সেগুলো ছোটবেলা থেকে দেখে এসেছি। বাবাকে দেখে এসেছি যে বিভিন্ন রকম উম, মানে পলিটিক্যাল আলোচনা করতে তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে, এবং
এই যে ইলেকশনের আবহাওয়া, সেইটা দেখে আসার পরেতে এখানে যখন চারদিকে দেখছি যে এখানেতে মিটিং কোথায় হচ্ছে, মিছিল কোথায় হচ্ছে, সেগুলো আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। ইলেকশনের ক্যাম্পেইনটা কি সেটাও বুঝে উঠতে পারছিলাম না। এক তো সুইডিশ ভাষা জানি না, এখানে যা কিছু হচ্ছে সবকিছুই সুইডিশ ভাষায় হচ্ছে, পোস্টার যেগুলো পড়ছে সেগুলো সুইডিশ ভাষায় দিচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। তা তারপরে একদিন হলো কি, মেয়ে হঠাৎ করে স্কুল থেকে এসে আমাকে বলল যে বাবা জানো এখানেতে ভোট হবে, এবং ভোটে কোন পার্টি তাদের কি কি এজেন্ডা সেগুলো সে ছোটদের মতো করে বলতে লাগলো। কেউ হয়তো বলছে সুইডেনকে অনেক সেফ বানাবো, কেউ হয়তো বলছে আমরা অনেক কর্মসংস্থান তৈরি করব, কেউ হয়তো বলছে আমরা এডুকেশনকে ভালো করব, এইরকম আর কি। তা আমি বললাম যে আচ্ছা তুই এগুলো কি করে জানলি? তোর তো বয়স, তখন ওর বয়স হচ্ছে ওই 9-10 বছর মতো। তা তোর এই বয়সে তুই এগুলো কি করে জানলি? আমাদের সময় তো এগুলো নিয়ে স্কুলে এত আলোচনা হতো না। তখন বললো না বাবা, আমাদের স্কুলে প্রত্যেকটা পার্টির লোকজন এসে তাদের পলিটিক্যাল এজেন্ডা গুলো আমাদের মতো করে বুঝিয়ে বলে দিচ্ছে। আসলে এখানেতে যেটা করা হয় পরে বুঝলাম, যে ছোটবেলা থেকেই প্রত্যেকটা মানুষকে, যেটাকে আমরা বলি পলিটিক্যালি অ্যাওয়ার করা বা রাজনৈতিকভাবে সচেতন করা, সেটা চেষ্টা করা হয় ছোটদের মতো করে। আমি তো ভাবছি কোথায় ব্রিগেডের মতো একটা বিশাল জনসমাগম হবে, বা হেলিকপ্টারে করে নেতা মন্ত্রীরা বা অন্যান্য পলিটিক্যাল লিডাররা বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করে মিটিং করবে। তো এখানে তো দেখছি কিছুই হয় না। তো এখানকার লোকেরা জানবে কি করে যে প্রত্যেকটা পার্টির এজেন্ডা কি করে আছে? সেসব নিয়ে আমি অফিসে আমার কলিগদেরকে একটুখানি জিজ্ঞাসা করলাম। তো তারা বলল কেন, না জানার কি আছে? এই যে দেখছো বিভিন্ন নিউজ পেপারে বা সোশ্যাল মিডিয়াতে তারা তো নিজেদের এজেন্ডা গুলো দিয়ে দিচ্ছে, সেখান থেকে মানুষ পড়ে জেনে নেবে। তা আমি তো সুইডিশ ভাষা সেরকম ভাবে তখনও রপ্ত করে উঠতে পারিনি, এখনো যে খুব একটা পারি তা নয়। তো যাই হোক, তখন ওই গুগল বাবাজি ভরসা, তো তার ভরসায় ট্রান্সলেট করে করে কিছু জিনিস একটুখানি বোঝার চেষ্টা করলাম। যাই হোক, ভোট যখন দিতে যাব, একদম অন্ধভাবে যে কোনো একজনকে ভোট দিয়ে দিলে তো হয় না, কিছু তো জানতে হবে, যাতে করে কিছুটা হলেও আমাদের উপকারে লাগে। মজার ব্যাপার হচ্ছে, আমি ভাবলাম যে এই যে ভোট দিতে যাব, তার জন্য তো একটা ভোটের স্লিপ হয় আমাদের বাড়িতে, দেখতাম বিভিন্ন পার্টির লোকেরা এসে দিয়ে যেত। তো সেই সমস্ত ভোটের স্লিপ কোথায়, কোথায় বুথ হবে, তো কিছুই জানি না। তারপর একদিন হঠাৎ করে দেখলাম যে পোস্ট বক্সের ভেতরেতে পোস্ট থেকে একটা স্লিপ এসছে, যে স্লিপটার ভেতরেতে সমস্ত কিছু দেওয়া আছে, আমরা কি কি জায়গায় ভোট দিতে পারবো এবং কোথায় গিয়ে ভোট দেব, কখন ভোট দিতে হবে, এরকম। রবিবার দিনকে, যেদিনকে ভোটের দিন এলো, সেদিনকে বেশ উত্তেজিত লাগছে, প্রথমবার সুইডেনে ভোট দেব। যদিও পার্লামেন্ট ইলেকশনে ভোট দিতে পারছি না, আমার বেশ কিছু বন্ধু বান্ধব যারা তখন সিটিজেন হয়ে গেছে, তারা পার্লামেন্ট ইলেকশনে ভোট দেবে। তো গেলাম ওখানেতে, গিয়ে দেখলাম যে বুথের চারপাশেতে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকেরা দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। তারা খালি আমরা যদি কিছু জিজ্ঞাসা করি যে কোথায় যাব, কিভাবে যাব, যেহেতু আমরা প্রসেস জানি না, সেগুলো আমাদেরকে বলছে। দেখে খুব আশ্চর্য লাগলো, কিন্তু কোথাও কোনো ব্যানার, পোস্টার, ফ্ল্যাগ কিচ্ছু নেই। তারপরে তো আমরা গেলাম, এখানে কিন্তু পেপার ব্যালটে ভোট দেওয়া হয়। আমি ছোটবেলা থেকে কোনোদিনও পেপার ব্যালটে ভোট দিইনি, যখনই দিয়েছি ওই বোতাম টিপেই ভোট দিয়েছি ইন্ডিয়াতে। আমাদের বাবাদের সময় শুনেছি পেপার ব্যালটে ভোট হতো। তো এখানেতে এই পেপার ব্যালটে আমরা ভোট দিলাম। ভোট দেওয়ার পরেতে ওনারা আমাদেরকে বললেন যে আমরা তিনটে চয়েস দিতে পারি, অর্থাৎ একটাই বাটন না। আমার যদি মনে হয় ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স, এরকম করে যতগুলো ক্যান্ডিডেট আছে তাদেরকে আমি ভোট দিতে পারি ওই ওই লিখে। তো ব্যাপারটা আমি তো খুব আশ্চর্য লাগলো আমার, এরকমও হয়। তো যাই হোক, আমরা সেভাবেই ভোট দিলাম, ভোট দিয়ে এলাম। এবার তো তারপরেতে ভোট গণনার দিন এগিয়ে এলো। যেদিনকে ভোট গণনা হবে, যেহেতু পেপার ব্যালটে ভোট, সেহেতু বেশ খানিকটা টাইম লাগে। আমার মনে আছে ছোটবেলায় একবার বাবা কাউন্টিং করতে গিয়েছিলেন আহ কোনভাবে ভোটে। তো সেখানেতে সেই সারা রাত বাবা কাউন্টিং করেছিলেন, সেই অভিজ্ঞতা মনে আছে। তখন আমি খুব ছোট ছিলাম, আমি কিন্তু তখন ভোট দিইনি। তো এখানেতেও প্রায় 1.5 দিন লেগে গেল। দেশটা ছোট্ট হলে কি হবে, এখানেও প্রায়
349টা সিট আছে পার্লামেন্টের, এবং তার সঙ্গে যেহেতু এই যে ডিস্ট্রিক্ট এবং স্টেটেরও ভোট হয় একসাথে, তাই সংখ্যাটা অনেক বেশি কাউন্টিং এর। তো করতে করতে প্রায় 1.5 দিন গড়িয়ে 2 দিন হয়ে গেল। তারপরেতে আস্তে আস্তে ভোটের নিউজ আসতে আরম্ভ করলো। এবার আমার মনে হলো যে নিশ্চয়ই এই যে ভোট হলো, ভোটের ফলেতে যারা জিতলো তারা একটা বিজয় উৎসব করবে, যেরকম দেখে অভ্যস্ত আর কি। তা সেই সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে আমার যে সমস্ত কলিগ আছে তাদের কাছে জানলাম যে বিজয় উৎসব ব্যাপারটা কি সেটা এরা ঠিক জানে না। আমার কথা শুনে খুব আগ্রহ প্রকাশ করলো যে ইন্ডিয়াতে কিভাবে বিজয় উৎসব হয়। তার জন্য কিছু ভিডিও টিডিও আমি দেখালাম, তো দেখে খুব আশ্চর্য হয়ে গেল। বললো না, এখানেতে ওই পার্লামেন্টের সামনে গিয়ে যারা জিতেছেন সেই পার্টির পক্ষ থেকে একটা স্পিচ দেওয়া হয়। তাই ভোটের এই সমস্ত কর্মকাণ্ড দেখে আমার মনে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে গেল, সত্যিই সুইডিশরা খুবই শান্ত প্রকৃতির লোক। এরা উত্তেজনা, চেঁচামেচি, লাফালাফি এগুলো একেবারেই পছন্দ করেন না, এবং তাই জন্য আমাদের মতো বাইরের লোকেরা এসে সেগুলো যদি আমরা করি, মানে আমাদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ, তাতে এরা কিছুটা ভীত সন্ত্রস্ত হয়েই থাকে। আজকে মেয়েরা আর মিনি বাসে করে আসেনি, এসেছে ট্রেনে করে। ট্রেনে করে আসার ফলেতে ওকে আমি বললাম যে স্টকহোম সেন্ট্রাল স্টেশন থেকে তুমি ডাইরেক্টলি একা একা বাড়িতে চলে আসো। তো বাড়িতে চলে এসছে, কিন্তু খুব খিদাও পেয়ে গেছে। যেরকম বলছিলাম, ভালো করে লাঞ্চ করেনি। তো আমার বিরিয়ানি একদম রেডি, এবারেতে ওকে আমি খাবারটা দিয়ে দিই। বাবা এই খাবে, চলে এসো। সুমন বিরিয়ানি বানিয়েছে, খেতে দারুণ হয়েছে। সবসময় সুমনের বিরিয়ানিটা খুব খেতে ভালো লাগে আমাদের। তাই বিরিয়ানি হলে সুমনকেই বলি যে তুমি সবটা করো, আমি কিছুই করি না। তা আজকের বিরিয়ানিটা কিন্তু দারুণ বানিয়েছে। কি রে, কেমন লাগলো? ভালো, খুব ভালো, খুব টেস্টি। খেতেই ব্যস্ত। 2 দিন বাদে ঘুরে এসে এরকম বিরিয়ানি পাবি ভেবেছিলি? বাবা বলেছিল একটা সারপ্রাইজ দেবো। গ্যাস করতে বেশি বিরিয়ানি ছিল। গেস করতে পারছিলি? আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এখন গরম গরম বিরিয়ানিটা খাবো। সুমন আবার রায়তাও বানিয়েছে তার সাথে। তো বেশ এখন জমিয়ে বসে 3জনে মিলে রাত্রেবেলা ডিনারে বিরিয়ানি খাবো। তাহলে আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা। টাটা।